চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন ইশরাক শাহাদাত সাহেব, তারা তারা কোন নির্বাচনের মাধ্যমে মেয়র হয়েছে? তারা তো শেখ হাসিনার অধীনে নির্বাচন করেই মেয়র হয়েছেন। অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে 2,258 কোটি টাকা আত্মসাৎ, এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে 56,19,19,040 টাকা এবং পাচারের আরও $2,06,000 রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায়, কিভাবে? পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক, আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা? রফিক ভাই, আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন, নিজে দল করছেন, এসব জানার পর অনেক মানুষ, মানে অগুন্তি, আমরা যাকে হাজার হাজার বা লাখ লাখ মানুষ বলি, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। এমনকি আমাদের ফেসবুক ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন, অনেক দর্শক মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির MLM এর বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারী, তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন, তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন, লাখ লাখ পাওনাদারের বিষয়ে কি বলবেন? আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে। ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন, সেটি সম্পর্কে আপনি কি বলবেন? এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। জেলখানায় যাওয়ার আগে এই ট্রি প্ল্যান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন? আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন। জনাব রফিকুল আহমেদ, আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন অনেকগুলো হয়ে গেছে, আমি একটা করে উত্তর দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে, ট্রি প্ল্যান্টেশনের টাকা দিয়ে রাজনীতি নয়, কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি। আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগে নাই। শুরু করতে আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার 14 লক্ষ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে, তাদের চাঁদা থেকে, তাদের সহযোগিতা আমি শুরু করেছি। এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতেছে, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন নয়, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের কাছে যতজনের টাকা পাওনা আছে, এদের এই অধিকার, এই কথা বলার অধিকার আছে। তারা পাবে কার কাছে? দেখেন, তারা বলতেছে কিন্তু ট্রি প্ল্যান্টেশনের কাছে। রফিকুল আমিন ছিল তখন ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং 5 জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন। এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই। ট্রি প্ল্যান্টেশনে যে আমরা 5 জন উদ্যোক্তা পরিচালক ছিলাম, এরা কেউই মালিক নন, সবাই নমিনি পরিচালক। এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরো অন্য লিমিটেড কোম্পানি। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেখানে প্রায় 43,50,000 ক্রেতা পরিবেশক আছে। তাদের মধ্য থেকে 43,50,000 লোকের মধ্যে থেকে 17,50,000 লোক এই ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্ল্যান্টেশনের 51% মালিক হচ্ছে তারা, সেই 43,50,000 কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড। আর 49% মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নামে, সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে 8.5 লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় 1381 কোটি টাকা। সেই শেয়ার হোল্ডাররা হচ্ছে বাকি 49% মালিক। তার মানে ট্রি প্ল্যান্টেশনের মালিক না রফিকুল আমিন, না জেনারেল হারুন, না হোসেন, না গোফরান, না সাইদ, কেউ না। এখন আসেন, আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক। আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, কথাটা সত্যি, এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই ট্রি প্ল্যান্টেশনের কাছে মেয়াদ আনতে মানে মেয়াদ পূরণ হওয়ার পরে গাছ প্রতি 2000 টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে। কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে। তারা আসলে গাছের চারা কিনে সেই গাছের চারাটা আমাদের জমিতে রেখে 12 বছর পরে গাছ কর্তন করে, গাছের দাম যাই আসুক, 12 বছর বয়সী মেয়েদের গাছ 2000 টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে, যিনি কিনেছেন ক্রেতা, আর বাকি টাকাটা থাকবে ট্রি প্ল্যান্টেশন কোম্পানির কাছে। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে কিন্তু কাগজে পত্রে আমরা বিক্রি করেছি প্রায় 2200 কোটি টাকা। আমি কাগজে পত্র এই জন্য বললাম, আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম, কারণ এখানে প্রতি 10,000 টাকার বিনিয়োগের এগেনিস্টে আমরা বহু লোকের 5,000 টাকা ঋণ দিয়েছি, যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্টের সময় দেয়নি, প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে 5,000 টাকা, আমরা মানি রিসিভ দিয়েছি 10,000 টাকা। তার মানে যদি আপনি ওইভাবে দেখেন, আমাদের কালেকশন হয়েছে 1300 থেকে 1400 কোটি টাকার মতো। এখন আসেন, এখান থেকে আমরা একটা বড় অংশ কিন্তু আমরা দিয়ে দিয়েছি, কমিশন দিয়ে দিয়েছি কাকে?
আপনার যারা বিনিয়োগ করেছে তাদের থেকে মানে এক একটা চক্রের মধ্যে 20-25 জন করে লোক আছে। অর্থাৎ আমরা 43% টাকা, যত টাকা আমরা রিসিভ করেছি তার 43% টাকা আমরা দিয়ে দিয়েছি কমিশন। তাইলে আমরা মামলা কেন খেলাম? আমাদের মামলা হয়েছে মানি লন্ডারিং এ, যে এই যে 4300 টাকা অর্থাৎ 43% টাকা এটা যে আমরা কমিশন আকারে দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আবার এখান থেকে কিছু টাকা আমাদের রফিকুল ভাই, আমরা সাধারণ দর্শকরা এতগুলি ফিগার বা ফ্যাক্ট আমরা মনে রাখতে পারবো না। আমি শুধু সরল প্রশ্ন করি আপনাকে, আপনি জেলখানায় যাওয়ার আগে ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন? আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শিটে 650 কোটি টাকার মতো। আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গীতে 30 বিঘা জায়গা, বাগান কেনা হয়েছে প্রায় 700-800 একর জায়গা, আবার প্রায় 5000 একর জায়গা আমরা নিয়েছি লিজ, এবং গাছ রোপণ করেছি 1 কোটি, যেখানে আমাদের 81 লক্ষ গাছ সার্ভাইভ করেছে। সেই গাছটা আমরা দুদুকে বুঝিয়ে দিয়েছি। এই ডেস্টিনি 2000 লিমিটেডের নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন? বর্তমানে কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে? এদের আবার সম্পদ কম। এদের কারণ সম্পদ কম করে, এরা তো ট্রেডিং করতো, এখানে কোনো বিনিয়োগ করে নাই। অর্থাৎ বিনিয়োগকারীরা কেউই ডেস্টিনি 2000 এর কাছে 1 টাকাও পায় না, তারা টাকা পায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের কাছে। ওকে, তাহলে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের রায়ে যে মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানার টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য, তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোত্থেকে? এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায়, তাই না? আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না, যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি। এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে 4400 কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য। কিন্তু এই টাকা একবারও বলে নাই যে বিনিয়োগকারীদেরকে বন্টন করে দেওয়ার জন্য। এই জায়গাটায় কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে। আপনি টি প্ল্যান্টেশনের যে এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন? কোনো টাকা আসে না, এই মর্মে প্রমাণ করতে পারেনি, দেখাইতে পারে না। তারা অন্য কথা বলছে। কিন্তু আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি ইয়েগুলো পড়েন, ট্রায়ালের যে PW1 যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস 1 থেকে 119 পর্যন্ত, 219 পর্যন্ত, সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে নাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি ট্রি প্ল্যান্টেশন থেকে। তারা ভিন্ন কথা বলছে। তারা বলছে ট্রি প্ল্যান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি 2000-এ, এবং ডেস্টিনি 2000 থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের বেতন, আমাদের ভাতা, আমাদের কমিশন, উৎসব ভাতা ইত্যাদি আকারে। তার মানে এই যে ট্রানজাকশনটা, এটাও কিন্তু তারা কোনো রেকর্ড দেখাতে পারে নাই। মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রি প্ল্যান্টেশনদের টাকা এসে ঢুকছে, আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি, ব্যাংক ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বলি ব্যাংক চেক। তারা বলছে এটা জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব না। তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি। কারণ আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো? রাও তো গতানুগতিক ভাবে তৈরি হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে, তাই না? কিন্তু জনাব রফিকুল আমিন, আমরা কিন্তু দেখেছি জেলখানায় বসে, মানে আপনার বিরুদ্ধে এটা আপনি আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য, আপনি 170টা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন, এবং অনুসাদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো, এটা অভিযোগ, তাদের থেকে নিয়েছেন 100 থেকে 1800 টাকার ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি। কিন্তু যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন, ফোন ব্যবহার করেছেন, এটা কি সত্য? না, এটা সত্য না। আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন। প্রথম কথা হচ্ছে 170টা কোম্পানি, এটা সম্পূর্ণ বানানো, কাল্পনিক। 1400-1500 কোটি টাকা নিচ্ছে, এটাও কাল্পনিক। এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি। একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে, সে কিন্তু আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে, এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক, ওনার সাথে আমার এই পর্যন্ত 3টা দফা মিটিং হয়েছে। আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু ওনার সাথে আমার 3টা ইন্টারভিউ হয়ে গেছে, 4র্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার 12 তারিখে হবে। সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি, তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচারের কারণে, উনি ওটাকে সংশোধন করে নেবে। উনিও বুঝতে পেরেছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে, যে আপনি বৈশাখী টেলিভিশনে পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছেন? না, আমি হতে পারিনি, বাট আমাকে ইনক্লুড করবে মর্মে বর্তমান বোর্ড যে আছে তারা আমাকে রাজি হয়েছে যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে, তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত, এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে। কিন্তু আমাকে মৌখিকভাবে তারা দিয়েছে, কনসেন্ট দিয়েছে, আপনি বৈশাখী টিভিতে আসেন।
বৈশাখী টিভিতে আপনি আসেন, আমাদের সাথে বসেন, থাকেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিকভাবে দিতে কিছুদিন সময় লাগবে। এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আপনাকে আবার নেওয়া হবে কেন, মানে কিসের ভিত্তিতে, অন বেসিস অফ হোয়াট? এইটা হচ্ছে হাইকোর্টের 173/22 একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিইও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিতে পারে। আমি যা বুঝতেছি এটা বোধহয় ভবিষ্যতে দিতে পারে, আমাকে উদ্দেশ্য করে এই রায়টা এভাবে লেখানো হয়েছে আর কি। না কেন, মানে এইটাতে মানে আপনি যাতে আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এই রায় লেখা হয়েছে, মানে কোর্টের এত ভালোবাসা আপনার উপর? না না, কোর্টের ভালোবাসা নয়, এটা হলো পরিচালকদের ইয়েতে করা হয়েছে অনুরোধে। এটা হচ্ছে বলি, বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল, 61 কোটি টাকা দিয়ে। এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো 40 কোটি টাকা খরচ করা হয়েছে এবং আরো 17 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এই যে 117 কোটি টাকা লাইব্রেরি তৈরি হয়েছে ডেস্টিনি 2000 কাছে বৈশাখী টিভির, এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকারনামা আমার থেকে নিয়েছিল। এখন যদি বৈশাখী টিভির এই দায় দানা ডেস্টিনি 2000 বরাবর আমি বুঝিয়ে না দেই, আমি কিন্তু দায় এড়াতে পারি না। তা আপনি কি এই 117 কোটি টাকার দায় পরিশোধ করতে পারবেন? মানে কি থেকে আমি করব না, তো আমি তো করব না। না, প্রথম হচ্ছে এটা দুটো প্রশ্ন, মানে আপনি যখন বৈশাখী টিভিতে ইনভেস্ট করলেন ডেস্টিনির টাকা নিয়ে, মানে ইজ ইট আমি করিনি তো সরাসরি ডেস্টিনি করেছে, আপনি তো ডেস্টিনি, ইউ আর দি ডেস্টিনি। না, আমি শুধু ডেস্টিনি বললে হয় না। আপনি ভাই মহিউদ্দিন ভাই, আপনি জানেন এটা লিমিটেড ফার্ম, এখানে আমরা 12 জন ছিলাম পরিচালক, আরো 37 জন শেয়ার হোল্ডার, সবার কনসেন্ট লাগে এখানে। আমি যখন বলেছি যে আমি বৈশাখী টিভি কিনতে আগ্রহী, তখন তারা বলেছিল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঠিক আছে, আমরা বিনিয়োগ করতে পারি, আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, আপনি প্রতিষ্ঠান চালাবেন, আপনাকে আমরা নিয়োগ দিচ্ছি নমিনি পরিচালক হিসাবে। আমি সেভাবে চলে আসছি, আমার সাথে আরো 2 জন পরিচালকও দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালোন হয়ে যায়, একা হয়ে যায়, এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে। এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই, আমরা বোধহয় আপনাকে আবার ইনস্টল করবো, কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে, কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বৈশাখী টিভি কিনেছি। ওকে, আমি প্রশ্নটি করে রাখি, কিন্তু আপনার জবাবটি পরে আপনার কাছে নিব যে এই ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা এবং আপনার কারাগার থেকে মুক্তি পাওয়া দুইটা কি কাকতালীয়, নাকি আপনার সাজা খাটা শেষ হয়েছে, আপনি ফিরে এসেছেন, অনেকে বলছেন যে আপনি আদালতকে প্রভাবিত করেছেন নানাভাবে, আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে? না, এটা না, বরং আমরা একটু আসি আপনার কাছে এসে শুনবো, কারণ আরো কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে। আমরা একটু জনাব শওকত মাহমুদের কাছে একটু যেতে চাই। জনাব রফিকুল আমিন ভাই, আমি শওকত ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে শওকত ভাই, এই কবি এবং চিন্তাবিদ ফরহাদ মজারের সঙ্গে আপনি যখন ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস জাতীয় ইনসাফ কায়েম কমিটি করলেন, বিএনপি এটা ভালোভাবে গ্রহণ করে নাই, আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বিএনপির হাইকমান্ড তখন মনে করেছিল আপনি বিএনপির একটি অংশকে ভাগিয়ে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করানোর ষড়যন্ত্র করছেন। পরে আমরা দেখলাম আপনি ফরহাদ মজারের সঙ্গেও নেই, বা ফরহাদ মজার আপনার সঙ্গে নেই। ইনসাফ কায়েম কমিটিও তখন নিষ্ক্রিয় হয়ে যায়, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনও করেন। সেই সময়টা নিয়ে কি বলবেন? ফরহাদ মজার আর আপনার পথ কখন আলাদা হয়ে গেল, তার সঙ্গে আপনার বিচ্ছিন্নতা তৈরি হলো কেন? বিএনপির প্রসঙ্গেও যদি আপনি একটু বলেন তাহলে আমরা একটু শুনতে পারি বা জানতে পারি। জনাব শওকত মাহমুদ। প্রথমে হচ্ছে 2012 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফরহাদ মজার এবং আমাকে ডেকে বলেন যে আপনারা পেশাজীবী বা নাগরিকদের জন্য একটা আন্দোলন করে তুলুন, এবং এই আন্দোলনটা আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা ফলপ্রসূ আন্দোলন হিসেবে বিবেচিত হতে পারে। তখন ফরহাদ ভাই এবং আমি এই জাতীয় নাগরিক অধিকার কমিটিটা আমরা ফর্ম করি। কিন্তু 2014 নির্বাচনের পরে সরকারের যে আরো মারমুখী আচরণ এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে সরকার মারাত্মক রকমের যে মানে খড়গ নিক্ষেপ করতে থাকে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভূমিকাটা স্থগিত হয়ে যায়। এরপরে আমরা ইনসাফ কায়েম কমিটি নামে একটা কমিটি করে সেই কমিটিকেই আমরা পুনরুজ্জীবন করে আমরা কাজ শুরু করি। এখন ইনসাফ কায়েম কমিটির মধ্যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা উদ্বুদ্ধ করতে চাই একটা গণঅভ্যুত্থানের দিকে, এবং এই গণঅভ্যুত্থানই হতে পারে এই সরকারের বিদায়ের একমাত্র পথ। এবং এই গণঅভ্যুত্থানে আমরা বলেছি যে পেশাজীবীরা, ছাত্র জনতা তারা এই গণঅভ্যুত্থানের সূচনা করতে পারে, কিন্তু শেষে গিয়ে রাজনৈতিক দলগুলোই কিন্তু এই গণঅভ্যুত্থানকে একটা সার্থক পরিণতি দিতে পারে। কিন্তু এরকে নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়, যেই ভুল বোঝাবুঝির কারণে আমাকে প্রথমে শোকজ করা হয়। শোকজ করার পর আমি জবাব দিই,
একবার আমার শোকজ প্রত্যাহার করা হয়, দ্বিতীয়ত আবার শোকজ করা হয় যে আমরা একটি বড় সমাবেশ করেছিলাম, কেন করেছিলাম সেটা কিন্তু আমি বেগম খালেদা জিয়াকে জানিয়ে করেছি এবং বিএনপির যাদেরকে জানানো প্রয়োজন জানিয়ে করেছি যে আমরা এই ধরনের একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। কিন্তু তারপরে আমি লক্ষ্য করলাম যে তারা আশঙ্কা করলেন যে তারা বোধহয় বিএনপি ভেঙে আমি একটা নতুন দল করতে চাইছি, এই ধরনের একটা অপপ্রচারও চালানো হয়েছিল। সেই কারণে আমরা তখন আর অগ্রসর হতে পারিনি। এবং আমাকে যখন 2024 সালের নির্বাচনের সময় আগে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে ডেকে নিয়ে আমার স্ত্রী সমেত বলা হলো যে তোমাকে নির্বাচন করতে হবে এবং এই নির্বাচন না করলে আমার বিরুদ্ধে 70টি মামলা চালু ছিল এবং প্রতিটি মামলা, বিশেষ করে বেগম খালেদা যে মামলার আসামি, বাস পোড়ানো, মানুষ মারা, সবগুলোর আসামি ছিলাম আমি, যে তোমাকে জেলে ভরা হবে। এবং আমাকে একটি রায়ের নমুনা কপিও দেখানো হলো যেখানে যে রায় দেওয়া হবে যে আমাকে জেলে যেতে হবে, 10 বছরের কারাদণ্ড, এই ধরনের কিছু। তখন আমার পিছনে কোনো দল নেই এবং আমি দেখলাম যে আমার নিজের বেঁচে থাকা, এই অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত নিয়ে ফরহাদ মজার ভাইয়ের সঙ্গে কাছে যখন আমি আলাপ করি যে ফরহাদ ভাই আমাকে এইভাবে সরকার চাপ সৃষ্টি করছে, এখন আমি কি করব, তখন ফরহাদ ভাইও মানে তারও একটু অনিচ্ছা ছিল যে শওকত কোনোভাবে কি এটা অ্যাভয়েড করা যায় কিনা। আমি আমার পক্ষে সম্ভব না, কারণ আমার পারিবারিক অবস্থান, আমার আর্থিক অবস্থান, আমার রাজনৈতিক অবস্থান সবকিছুই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি এই চাপ সহ্য করতে পারছি না। তখন ফরহাদ ভাই বললেন যে তাহলে আপনি ইনসাফ কায়েম কমিটি থেকে পদত্যাগ করেন, করে আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। তখন আমি তার কথায় আমি পদত্যাগ করি ইনসাফ কায়েম কমিটি থেকে। সেই পদত্যাগ করার পর ইনসাফ কায়েম কমিটিও অনেকটা নির্জীব হয়ে পড়ে। কিন্তু আজকে যারা গণ অভ্যুত্থানের যে সফল ছাত্র নেতৃত্ব, এদের একটা উল্লেখযোগ্য অংশ ফরহাদ ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা ফরহাদ ভাইয়ের এই বিভিন্ন পাঠচক্রে অংশ নিত এবং ফরহাদ ভাইও তাদেরকে সেই গণ অভ্যুত্থানের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতেন, চাঙ্গা করতেন। এরপরে আমরা যখন নির্বাচনের যেই ঘনিয়ে এলো, তখন নির্বাচনে আমি যেতে বাধ্য হই, কিন্তু সরকারের সঙ্গে কোনো জয় বিজয়ের এগুলো নিয়ে কোনো আপোষ ছিল না। আমি কোনোভাবে নির্বাচনে অংশ নিয়ে আমি আবার নির্বাচন থেকে ফেরত আসি। এখন এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আমি অনেকেই আমাকে এড়িয়ে চলেন এবং বলার চেষ্টা করেন দোষর, যদিও আমি গত 15টি বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলাম, যে সরকার আমাকে বাধ্য করেছিল, বিএনপি ও জামাত তো 2018 সালের নির্বাচনে গিয়েছিল। কেন গিয়েছিল তারা? সেদিন তো খালেদা জিয়ার স্ট্যান্ডিং অর্ডার ছিল যে হাসিনার অধীনে কেউ নির্বাচনে যেতে পারবে না। কিন্তু বিএনপি গিয়েছিল এই কারণে যে তার যে নির্বাচনের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, পরপর দুবার নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল বাঁচানোর জন্য নির্বাচনে গেছে এবং আমিও আমাকে বাঁচানোর জন্য নির্বাচনে গেছি। এটা হলো এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, এখন যাদেরকে আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বা ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র হয়েছেন, ইশরাক, শাহাদাত সাহেব, তারা কোন নির্বাচনের মাধ্যমে মেয়র হয়েছে? তারা তো শেখ হাসিনার অধীনে নির্বাচন করেই মেয়র হয়েছেন। সেই আপনি একদিকে নিজের দলের এমপিরা 18 সালে নির্বাচন করেছেন এবং সেই এমপিরাও সংসদে গেছে এবং আপনি এইটা একটু জানার জন্য যে আসলে তো 2024 সালের ইলেকশনটা এমন ছিল, যারা সেই ইলেকশনে অংশগ্রহণ করেছে তারা বেশিরভাগই, মানে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতেও বোঝা গিয়েছে যে আমরা আসলে একটা আমি এবং ডামিন নির্বাচন চাই। সেই আমি এবং ডামিন নির্বাচনকে যারা ফেসিলিটেট করেছে তাদেরকে ধরাই হয়েছে তারা স্বৈরাচারের দোসর। এবং জনাব শওকত মাহমুদ, আপনাকে ভয় দেখানো হয়েছে, আপনাকে এটা করা হয়েছে। অনেকে বলে থাকেন আপনি সরকার থেকে বিশেষ সুবিধাও পেয়েছেন। এটা হইতে পারে টাকা, হইতে পারে প্লট, হইতে পারে আমরা জানি না কিছু। এইটার ব্যাপারে কি আপনি কোনো কিছু বলবেন যে মানে আপনাকে আসলে সরকার? এটা আমি খুব ট্রান্সপারেন্ট। আমাকে সরকার কোনো সুবিধা দেয়নি। আমি এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনো প্লট নেইনি, কোনো চাকরি পাইনি, আমি বেকার ছিলাম। এবং এর আগে বেগম খালেদা জিও আমাকে প্লট দিতে চেয়েছিলেন, কিন্তু আমি প্লট নেইনি কারণ আমি কোনো সরকারি সুবিধা পাইনি। আমার আর্থিক অবস্থান, আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লিয়ার, আমার সম্পত্তিগত অবস্থান ক্লিয়ার। সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো সুবিধা আমি কোনো কিছু নেইনি, কারণ আমি জানি যে এই নির্বাচন হচ্ছে, এটা হাসিনার শেষ নির্বাচন এবং আমি এই নির্বাচনে অংশ নিয়ে আমি গিলটি ফিল করেছি এবং আমাদের প্রেস কনফারেন্সে বলেছি যে দুঃখ প্রকাশ করি। কিন্তু এর বিনিময়ে যেসব সুবিধার কথা বলা হয়,
সে কোনো সুবিধা আমি পাইনি। এবং আমি তো ওখানে বক্তৃতায়, নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আমি তো ইলেকশনটা করেছি। তো সেই জায়গায় আমাদের যে বলা হয় যে বিশেষ সুবিধা প্রাপ্তি, যেটা 2018 সালে যখন বিএনপি নির্বাচনে যায়, সেই নির্বাচনের ক্ষেত্রে তো সরকারের সহযোগিতা ছিল বিএনপির প্রার্থীদের প্রতি। আমি তো নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম, আমি তো দেখেছি, সেটা প্রশ্ন নয়। আমি ছাত্র প্রতিনিধিরা যখন আন্দোলনের শেষ পর্যায়ে ডিবির হারুন যখন তাদেরকে ধরে নিয়ে যায়, তারা প্রাণ বাঁচানোর জন্য তো ডিক্লেয়ার করেছে যে তারা কর্মসূচি প্রত্যাহার করছে। তাদের কি কর্মসূচি প্রত্যাহার হয়েছে? হয়নি, তারা আবার ফিরে এসছে। কিন্তু এই বিশেষ প্রয়োজনগুলি আমি মনে করি যে আমার কিছু কলিগ আছেন যারা হয়তো মনে করেন যে কামান দিকে করা যাবে, কিন্তু আমার বিরুদ্ধে তো সরকার কোনো মামলা প্রত্যাহার করেনি, আওয়ামী লীগ সরকার তো কোনো মামলা প্রত্যাহার করেনি। কিন্তু শওকত ভাই, আমরা সব সময় আপনাকে, বিশেষ করে গত 15-17 বছরের সরকারের যত রকম অন্যায়, যত রকম অত্যাচার, যত রকম প্রতিষ্ঠান ধ্বংস করার যত রকম উদ্যোগ, সেখানে আমরা আপনাকে সরব পেয়েছি, আপনার লেখালেখিতে আপনি সেগুলি দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই যে জুলাই আগস্টে গত সরকার এইরকম একটা অত্যাচার, নিপীড়ন, শোষণ, হত্যা, তারপর হচ্ছে একগুঁয়েমি, দেশকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়ার যে একটি একগুঁয়েমি পায় তারা, প্রাণের কথা যদি আমি নাও বলি, তো সেইটার ক্ষেত্রে তো আমরা আপনাকে খুব বেশি কিছু বলতে শুনি নাই। কেন এই নীরবতা? আপনি শোনেন নাই এই কারণে আপনি বিদেশে, আমার যতগুলো টক শো হয়েছে, আমি আপনি চাইলে টক শো গুলোর লিঙ্ক পাঠিয়ে দিতে পারি, প্রত্যেকটিতে আমি সরকারের তীব্র সমালোচনা করেছি। এবং আমি বলেছি যে সরকার যে এই যে গুন্ডা লেলিয়ে, পুলিশ লেলিয়ে যে ছাত্রদের হত্যা করছে, এটাই কিন্তু সরকারের শেষ সময়। এবং যে আইকন হিসাবে কতগুলো শহীদ দাঁড়িয়ে গেছে, এর কোনো বিকল্প। এবং আমরা সেখানে প্রচন্ড ভাবে কিন্তু আমি এই কথাগুলো বলেছি। নির্বাচনের ভূমিকার বাইরে এসে আমি গণঅভ্যুত্থানে পক্ষে আমি বলছি, এবং আমাদের পার্টির যে ইশতেহার দিয়েছি আমরা, সেখানেও আমরা বলেছি যে এই গণঅভ্যুত্থানই হচ্ছে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতির একটা অন্যতম প্রধান দিক নির্ণায়ক হিসেবে গণঅভ্যুত্থানটা এসছে। এখানে আমার অবস্থান পরিষ্কার, আমি কোনো ধরনের কোনো আপোষ করিনি। আমি একটু আবার জনাব রফিকুল আমিন আপনার কাছে চাই। শওকত ভাই, আপনাকে ধন্যবাদ।